বাড়ির কাছে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে। আচ্ছা, চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। আজকের এই আয়োজনে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার শব্দের পরতে পরতে লুকিয়ে আছে অসাধারণ সব রূপক। আমরা লালন সাইয়ের সেই বিখ্যাত গান আরশিনগরের কথার একেবারে ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। গানের প্রতিটা স্তবক থেকে সরাসরি তথ্য নিয়ে এর কাঠামোগত আর দার্শনিক রূপকগুলো বোঝার চেষ্টা করব আমরা। সত্যি বলছি, এই গানের ভেতরে যে চমৎকার একটা রহস্য লুকিয়ে আছে না, সেটা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। শুনুন, গানটা ঠিক কীভাবে শুরু হচ্ছে। বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পড়শি বসত, এক ঘর। এই কথাগুলোর মধ্যে কিন্তু অদ্ভুত একটা জাদু আছে। মানে শুরুতেই বলা হচ্ছে এমন একজনের কথা যিনি একদম আমাদের খুব কাছেই থাকেন, একজন প্রতিবেশী বা পড়শি, যার বসতবাড়িটা ঠিক আমাদের বাড়ির পাশে আরশিনগর নামের একটা জায়গায়। আর এই যে ভীষণ নৈকট্য, এটাই কিন্তু আমাদের মনে বিশাল একটা প্রশ্ন আর কৌতূহল জাগিয়ে তোলে। লালনের চিরন্তন ধাঁধা, দ্য আনসিন নেইবার বা অদেখা প্রতিবেশী। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা লুকিয়ে আছে ঠিক এই জায়গাটিতে, একদিনও না দেখিলাম। এই কয়েকটা শব্দই পুরো গানের মূল দ্বন্দ্বটা তৈরি করে দেয়। একটু ভেবে দেখুন তো, যে প্রতিবেশী বাড়ির একেবারে কাছে মাত্র এক ঘরের দূরত্বে থাকেন, গায়ক তাকে জীবনে একটা দিনের জন্য দেখতে পাননি। কোনোভাবেই কি সম্ভব এটা? এই অসম্ভব বৈপরীত্যই আমাদের ভাবতে বাধ্য করে যে এই প্রতিবেশী আসলে যেমন তেমন কোনো সাধারণ মানুষ নন। তো সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, এই পড়শি আসলে কে বা কি? প্রথাগত আবিধানিক অর্থ আপাতত বাদ দিন, গানের কথাগুলো তাকে যেভাবে সংজ্ঞায়িত করছে সেটা খুবই রহস্যময়। এখানে পড়শি বলতে বোঝানো হয়েছে কাছাকাছি থাকা এমন এক সত্তাকে যিনি সম্পূর্ণ অদৃশ্য, অথচ যার মধ্যে যমযাতনা মানে মৃত্যুর যাতনা দূর করার মতো এক ঐশ্বরিক আর রহস্যময় ক্ষমতা রয়েছে। একেবারে আক্ষরিক অর্থেই এক অলৌকিক সত্তা। আরশিনগরের রূপক, দ্য জিওগ্রাফি অফ দ্য মেটাফর। গানটার কথায় পরিবেশের যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা শুনলে বেশ অবাক হতে হয়। অগাধ পানি নাই, কিনারা নাই। মানে সাধারণ কোনো গ্রামের ধুলোমাখা পথের বদলে গায়ক আর সেই পড়শির মাঝখানে রয়েছে এমন এক জলাশয় যার কোনো তল নেই, কোনো কুল কিনারাও নেই। বুঝতেই পারছেন, এটা আমাদের চেনা সাধারণ কোনো ভূগোল নয়, এটা পুরোপুরি একটা রূপক ভূদৃশ্য। এই যে অগাধ পানি, এই বিশাল সীমাহীন জলরাশিটাই হচ্ছে গায়ক আর পড়শির মাঝখানের সবচেয়ে বড় বাধা। এটি এমন এক গভীরতা বা শূন্যতার প্রতীক যা চাইলেই সহজে পার হওয়া যায় না। স্রেফ এই দুটো শব্দের মধ্যেই কিন্তু অসীম এক দূরত্বের ইঙ্গিত লুকিয়ে আছে। অগাধ জলের সীমানা, দি আনক্রসেবল বাউন্ডারি। আর ঠিক এই কারণে গায়কের ভেতর থেকে একটা হৃদয় নিংড়ানো আর্তনাদ বেরিয়ে আসে, কেমনে সেথা যাই রে আমি। এই একটা মাত্র প্রশ্ন গায়কের চরম অসহায়ত্বকে কতটা নিখুঁতভাবে ধারণ করেছে খেয়াল করেছেন? প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও, ঠিক পাশে বসবাস করা সত্ত্বেও সেখানে পৌঁছানোর কোনো উপায়ই তার জানা নেই। এটা বর্ণনার ভেতরে খুব গভীর একটা মানসিক টানাপড়েন তৈরি করে দেয়। এই অসহায়ত্বের পেছনের লজিস্টিক্যাল কারণগুলো কিন্তু বেশ স্পষ্ট। একটু মিলিয়ে দেখলে পাই, পরিবেশে প্রধান উপাদান হিসেবে রয়েছে জল, যার অবস্থা হলো অগাধ এবং নাই কিনারা, মানে কোনো কুল কিনারা নেই। অন্যদিকে জল পার হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, সেই নৌকা, গানে বলা হয়েছে তরণী নাই, মানে একদিকে কুল কিনারা নেই, অন্যদিকে কোনো নৌকাও নেই। সোজা কথায় সেই পড়শির কাছে পৌঁছানো জাগতিকভাবে একেবারেই অসম্ভব একটা ব্যাপার। নিরাকার পড়শির পরিচয়, একটি ফর্মলেস অ্যান্টিটি বা নিরাকার সত্তা। এবার এই আশ্চর্য করা কথাগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। কি বলবো পুরুষের কথা, হস্ত পদস্কন্ধ মাথা নাই রে। ভাবা যায়? এই লাইনটা মুহূর্তের মধ্যে সেই প্রতিবেশীর শরীর থেকে সমস্ত মানবীয় বৈশিষ্ট্যকে একেবারে মুছে ফেলে। যাকে আমরা এতক্ষণ একজন রক্তমাংসের মানুষ হিসেবে কল্পনা করছিলাম, গানের কথা অনুযায়ী তার তো কোনো শারীরিক অস্তিত্বই নেই। হাত, পা, কাঁধ এবং মাথা, এই সব কিছুর অনুপস্থিতি আমাদের খুব পরিষ্কার একটা বার্তা দেয়। এটা সাধারণ কোনো মানুষের কথা হতেই পারে না, বরং এখানে সম্পূর্ণ নিরাকার অসীম কোনো সত্তার কথাই বলা হচ্ছে। আচ্ছা,
শরীরই যদি না থাকে তাহলে তিনি থাকেন কিভাবে? গানের কথায় বলা হচ্ছে, ক্ষণেক থাকে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে। অর্থাৎ সেই পরশী মুহূর্তের জন্য মহাশূন্যে ভাসমান থাকেন, আবার কখনো জলের মাঝে ভাসেন। এটা সেই সত্তার জাগতিক সব নিয়মের ঊর্ধ্বে থাকা এক অলৌকিক প্রকৃতির কথাই বারবার মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন হল, এমন অদ্ভুত নিরাকার এক সত্তার কাছে গায়ক এত মরিয়া হয়ে কেন যেতে চাইছেন? গানের ভাষায় পড়শির স্পর্শের এক অভাবনীয় ক্ষমতা আছে। বলা হচ্ছে, যদি সেই পড়শি একবার ছুঁয়ে দিত তবে যমযাতনা সকল যেত দূরে, অর্থাৎ মৃত্যুর মতো ভয়ঙ্কর যন্ত্রণাও চিরতরে দূর হয়ে যেত। এই অংশটাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই গানের গভীরতা আসলে ঠিক কতখানি, আর কেন সেই পড়শির কাছে যাওয়াটা এত বেশি জরুরি। লক্ষ যোজন ফাঁক, দ্য ইমমেজারেবল ডিস্টেন্স, বা পরিমাপের অতীত দূরত্ব। আর একেবারে শেষে এসে এই কথাগুলো আমাদের সবচেয়ে বেশি অবাক করে। সে আর লালন একখানে রয়, লক্ষ যোজন ফাঁকরে। এতক্ষণ ধরে এত এত বর্ণনার পর এই একটা লাইন পুরো সমীকরণটাকে যেন নতুন করে সাজিয়ে দেয়। মানে একদিকে বলা হচ্ছে তারা ঠিক একই জায়গায় আছে, আবার ঠিক পর মুহূর্তেই বলা হচ্ছে তাদের মাঝে লক্ষ যোজন দূরত্ব। কি অদ্ভুত, তাই না? এখানে একেবারে চরম বিরোধী দুটো ধারণা পাশাপাশি অবস্থান করছে। একদিকে বলা হচ্ছে একখানে রয়, যার মানে হল পরম নৈকট্য। অন্যদিকে বলা হচ্ছে লক্ষ যোজন ফাঁক, মানে অকল্পনীয়, পরিমাপের অতীত এক বিশাল দূরত্ব। মানে দাঁড়ালো দুটো সত্তা ঠিক একই জায়গায় অবস্থান করছে, অথচ তাদের মাঝে লক্ষ কোটি মাইলের ব্যবধান। এটি যে কেবল একটা চমৎকার উপমা তা কিন্তু নয়, বরং আত্মিক দর্শনকে চোখের সামনে দৃশ্যমান করার এক অবিশ্বাস্য কৌশল। আর এই সব কিছু শেষে এই পুরো ধাঁধাটা আমাদের জন্য অত্যন্ত গভীর একটা প্রশ্ন রেখে যায়। যদি সেই পরমপরশী ঠিক পাশে একেবারে একই স্থানে বসবাস করেন, তবে তাদের মাঝের এই দূরত্ব পার হওয়া কেন একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়? সেই শূন্যস্থানটা আসলে ঠিক কিসের? এই প্রশ্নটা কেবল লালনের গানের কথার মাঝেই আটকে থাকে না,